আর এখান থেকে বলছে 60,000 মিলিটারি নামাবে, সামরিক বাহিনী নামাবে, 1.5 লক্ষ পুলিশকে প্রশিক্ষণ করবে যেন সামরিক বাহিনী আর পুলিশরা নির্বাচন করে, তারা ভোট দেয়। হ্যাঁ, তাহলে কোন নির্বাচন উনি করতে চাচ্ছেন বোঝা যাচ্ছে। পুলিশকে দিয়ে, সামরিক বাহিনীকে দিয়ে কি নির্বাচন করা যাচ্ছে বোঝা যাচ্ছে। এটা ধান্দাবাজ, সংস্কারের নামে বিভিন্ন নামে ধান্দাবাজি করতেছে। দিস সরকার নাথিং বাট এ চিটার। আমি বলতে বাধ্য হচ্ছি, এই সরকার সম্পূর্ণভাবে একটা ধান্দাবাজ সরকার। এই সরকারের কপালে দুর্গতি অনেক বেশি, কিন্তু জনগণের কষ্টে, জনগণের ভোগান্তি সে আরো বাড়াবে। আমি বিনীত অনুরোধ করবো এগুলো ছেড়ে দিয়ে জাতীয় সরকার করেন, সবাইকে সরকার গঠন করেন, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা পার্লামেন্ট তৈরি করেন, আইনসভা তৈরি করেন, আইনসভার আইনের দায়িত্ব দেন, আর সর্বদলীয় সরকার দিয়ে আগে 5 বছর চালান, সুন্দরভাবে চালান। সেখানে ডাক্তার ইউনূস সাহেব থাকতে চান প্রধানমন্ত্রী, থাকুক, প্রধান উপদেষ্টা না, প্রধানমন্ত্রী থাকুক, কিন্তু একটা জাতীয় সরকার গঠন করেন এবং একটা সংসদ নির্বাচন দিয়ে আইন শৃঙ্খলা, নিয়ম নীতি সংস্কার করার দায়িত্ব ওই সংসদকে 5 বছরের জন্য দেন। এর বিকল্প কিছু করতে যায়েন না, কোনো লাভ হবে না। আমেরিকানটা বলে দিয়েছে ইউ আর ফায়ার্ড। আমেরিকান অ্যাম্বাসেডর এসে বলে দিয়ে গেছে যে আপনাকে ফায়ার করে দেওয়া হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আপনি 35% ডিউটি পেয়েছেন, শুল্ক দিতে হবে, ট্যারিফ দিতে হবে, আর আগামীতে আরো দুর্গতি আপনি আসতেছে, তো সম্মানে, সহজ সম্মানে বাইরে যান। এই কথাটাই বলে গেছে গতকালকে আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স। ধন্যবাদ পূর্ণিয়া ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই চ্যানেলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আপনার দর্শক থেকে আমার সালাম জানাই, সশস্ত্র সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং আপনাদের জীবন সুন্দর হোক সেটা কামনা করি। প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, প্রতিক্রিয়াটা জানানো তো কিছু নাই। আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে ঘটনাগুলো দেখতেছি, সেই ঘটনাগুলোই তো বলে দিচ্ছে যে সরকার সত্যতার দিকে নাই। আপনি এই সমস্ত কথাগুলো বলে আজকে ধরুন কালকে থেকে একটা খবর মানে চাউর করে বেড়াচ্ছে, বড় বড় করে লিখতেছে যে প্রধান উপদেষ্টা সাহেব প্রশাসনিক কর্মকর্তাদের ডেকে, আইন শৃঙ্খলা ডেকে বলে দিয়েছেন যে আগামী ইলেকশনের জন্য 1.5 লক্ষ পুলিশকে সেপ্টেম্বর মাস থেকে 3 মাস ব্যাপী ট্রেনিং দিবেন এবং সেখানে আরো 60,000 সেনাবাহিনীকে ওখানে নির্বাচনে নিয়োগ করা হবে। আর কথাগুলো দেখেন তো, চিন্তা করে দেখেন, এটা কি নির্বাচন দেওয়ার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের, ওই সময় সরকারের দায়িত্ব থাকে না। নির্বাচন কমিশনকে ট্রেনিং করায় দিবে সরকার এবং সেই ট্রেনিং করা পুলিশকে দিয়ে ডিউটি করাবে নির্বাচন কমিশনার। এটা কি প্রমাণিত করা পদক্ষেপ না? তারপর একটা জিনিস খেয়াল করে দেখেন, 2018 সালের নির্বাচনে ছিল 37,000 ভোট কেন্দ্র, যেটা 2024 সনের ভোট কেন্দ্রে 44,000 ছিল। এবার প্রায় 12 কোটি 80 লক্ষ ভোটার ইতিমধ্যে রেজিস্টার্ড হয়ে গেছে। 12 কোটি 80 লক্ষ ভোটারের ভোট নিতে গেলে প্রায় 50,000-এর মতো ভোট কেন্দ্র লাগবে। তাহলে 50,000 ভোট কেন্দ্রে আপনি 60,000 সেনাবাহিনী দিবেন, তাহলে একটি ভোট কেন্দ্রে কয়জন দিচ্ছেন? জাস্ট লিটল +1, একের চেয়ে অল্প। আপনি 60,000 সৈনিককে নিয়োজিত করবেন নির্বাচনের ডিউটিতে এবং তারা সেটা দেখবে 50,000 কেন্দ্র, আচ্ছা 50,000 বাদ দিলাম, 44,000 কেন্দ্র ধরলাম। গত বছর যে 44,000 কেন্দ্র ছিল, আপনি যদি সেটাও বহাল রাখেন, তাহলে 44,000 ভোট কেন্দ্রে 12 কোটি 80 লক্ষ লোকের ভোট সংগ্রহ করবেন আপনি। সেটার জন্য আপনি 60,000 সেনাবাহিনীকে নিয়োজিত করবেন। তাহলে এইটা কি দিয়ে কি বুঝাচ্ছেন? তারা তো একটি কেন্দ্র দায়িত্ব পালন করতে পারবে না, একটি কেন্দ্র তো দিতে পারবে না। তারা ঘরে তো একটি কেন্দ্র পড়ে একজনের উপরে, তো ওরা তো যাবে গাড়ি দিয়ে, হাইটেও যাবে না, গাড়ির ড্রাইভারই তো খুঁজে যাবে গাড়িটা নিয়ে, আর পাশে তো একজন বসাতে পারবে না। ওই গাড়িতে পিকআপে একজন ড্রাইভার আর সঙ্গে তো আরেকজনের জায়গা পড়ে না, অর্থাৎ 3টা গাড়ি মিললে বা 4টা গাড়ি মিললে আরেকজন দিতে হবে। তাহলে খালি গাড়ি ঘুরাবেন, এটা কি দেখাচ্ছেন? কি হাইকোর্ট বলতেছেন? তারপরে বলবেন 1.5 লক্ষ পুলিশকে আপনি প্রশিক্ষণ দিবেন 3 মাস ব্যাপী, 1 মাস করে 3 মাস দিবেন। 1.5 লক্ষ পুলিশ দিয়ে আপনি কি করবেন? 50,000 কেন্দ্র বা 44,000 কেন্দ্র হলে 4 জন করে পুলিশ পড়ে। 4 জন পুলিশকে দিয়ে আপনি একটা কেন্দ্র কেমনে পাহারা দিবেন? এই 4 জন কেন্দ্রে এই 44,000 কেন্দ্র, এই 44,000 কেন্দ্র যদি একজন করে সাব ইন্সপেক্টরকে আপনি দায়িত্ব দেন, তাহলে আপনার 44,000 সাব ইন্সপেক্টর লাগবে। ডু ইউ হ্যাভ দ্যাট সাব ইন্সপেক্টর? ইন্সপেক্টর বাদিয়ে দিলাম। আপনি এগুলা কাদের কি সম্বন্ধে কথা বলতেছেন? কোন দেশে বলতেছেন? আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষ সব বুঝায়? এদেশের মানুষ কিছুই বুঝে না। এবং পত্রিকা, আপনার প্রতিটা টেলিভিশনরা এটাকে স্ক্রল নিউজ করছে, শিরোনাম নিউজ করতেছে। বলেন,
এদেশে আমাদের কোন জায়গায় নিয়েছেন, কি দুর্ভাগ্য। এই যে ৭১ টেলিভিশনে দেখলাম কাল থেকে স্ক্রল নিউজ হচ্ছে যে একজন কমার্শিয়াল ডিজিএম এর সিনিয়র কমার্শিয়াল ডিজিএম এর মা মারা গেছেন, সেইটা নিয়ে প্রায় সারা দিন কাজে চলছে স্ক্রল নিউজ শিরোনাম। একটা টেলিভিশনের মাধ্যমে একটা ডিজিএম এর মা মারা গেছেন, সবাই মা মারা গেছেন, এটা আমরা দুঃখ প্রকাশ করছি। এটা আমাকে স্ক্রল নিউজ দেখতে হবে কেন? এটাকে শিরোনামে দেখতে হবে কেন? এই তো শিরোনাম। এইভাবে শিরোনাম গুলা করে করে আপনারা সকল কিছু গুরুত্ব হারাই ফেলতেছেন। আপনি ৬০,০০০ সামরিক বাহিনীকে নিয়োগ করবেন, কি হাইকোর্ট দেখাচ্ছেন ৬০,০০০। আরে বাপরে বাপ। তো আপনার কেন্দ্র ৪৪,০০০, যেটা আমার মনে হয় ৫০টা নিয়ে আসতে হবে। ৫০,০০০ কেন্দ্রে আপনার ৬০,০০০ সেনাবাহিনী দিয়ে কি করে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন? আপনি ১.৫ লক্ষ পুলিশ দিয়ে কিভাবে আপনি নিরাপত্তা দিবেন? আপনি তাদের কি প্রশিক্ষণ দিবেন? আর ভোটের সঙ্গে পুলিশ সম্পর্ক কি? পুলিশ তো হলো ভোট কেন্দ্রের বাইরে আইন রক্ষা করবে, ভোট কেন্দ্রের ভিতরে শৃঙ্খলা রক্ষা করবে রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার। ওখানে ওদের প্রশিক্ষণ কে দিবে? এই যে পোলিং অফিসার যারা ডিউটি করবে, প্রিসাইডিং অফিসার ডিউটি করবে, তারাও তো লাগবে। এখানে ৪৪,০০০ করে যদি একটা কেন্দ্রে যদি একটা পোলিং অফিসার দেন, ৪৪,০০০ পোলিং অফিসার লাগবে। এক একটা পোলিং অফিসে কয়েকটা পোলিং ডেস্ক হয়, ৩টা ৪টা ৫টা হয়, সেখানে তো লাগবে ২ লক্ষ লোক। তাদেরকে কে ট্রেন করবে? আক্তার ভাই, সে তো নির্বাচন মক্কা বহু, দিল্লি বহুদূর। আপনার এই সময়ের মধ্যেই তো এখন এই মাসে এসে যে অবস্থা দেখা যাচ্ছে, এই যে এই সপ্তাহে ১১ দিনের কথা বলা হচ্ছে, এই সময়টাই কিভাবে সামলাবে? পুলিশ তো এখনো পুরোপুরি অ্যাক্টিভ না, এই ১ বছরে পুরোপুরি অ্যাক্টিভ করতে পারলো না পুলিশকে। এক্স্যাক্টলি আপনি, আমি সেই কথাই বলছি যে আপনি কেমন যাতে ধাপ্পাবাজি দিচ্ছেন, আপনি তো চিটার গভর্নমেন্ট হয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস সাহেব নোবেল বুঝি সবে সরকারটাকে এই দেশের মানুষ একটা চিটার প্রতারক সরকার হিসেবে আগামী দিনে ইতিহাসে স্থান দিবে। আপনি এটা তো দুঃখজনক, দুর্ভাগ্যজনক। ডক্টর ইউনূস সাহেবকে একটা প্রতারক হিসাবে আজকে দাঁড় করে দিচ্ছে সারা জনগণের সামনে, সারা বাংলাদেশের সামনে। আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দেখা করেছেন। জি, মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দেখা করতে আসছেন, তার সঙ্গে আপনি বলার কি এই দেশে শূন্য জঙ্গি মার্জিন, শূন্য জঙ্গি টলারেন্স দিবেন আপনি? তার মানে জঙ্গি টলারেন্স চলতেছে, আপনি তাকে ওয়াদা দিচ্ছেন, তার মানে কমিটমেন্ট করেছেন যে শূন্যতে যাবেন, জিরো টলারেন্স দিবেন। এইটা আপনাকে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স কি বলতে হবে কেন? তার কি আমরা ধরে নেব তাহলে চার্জ দ্য অ্যাফেয়ার্স গতকালকে দেখা করে আপনার কাছে কৈফিয়ত তলব করেছে যে আপনি দেশের জঙ্গি দমন করতে পারছেন না কেন? নিশ্চয়ই সে আপনার কাছ থেকে সে চার্জ করেছে, নিশ্চয়ই আপনার কাছ থেকে কৈফিয়ত চেয়েছে। কৈফিয়ত চেয়েছে বলে আপনি তাকে নিশ্চয়তা দিয়েছেন, আশ্বস্ত করেছেন যে আপনি টলারেন্স দেখাবেন। এই ধরনের যদি সরকার হয়, এইভাবে যদি সরকার বিদেশের কাছে মাথা নত করে, আর সেটা যদি উনার অফিসের দপ্তরের তথ্যের অফিসাররা যদি প্রচার করে বেড়ায় যে এরকম যদি আপনি নত যেন সরকার হন, তাহলে দেশ কেমনে চালাবেন? এই যে ১১ দিনের যে একটা হুমকি আজকে আপনি প্রচার করলেন, সারা জাতির সামনে আপনি প্রচার করলেন, ১১ দিনে আপনি এক্সট্রা অ্যালার্ট করার জন্য এসবি থেকে সকল জেলায় জেলায় চিঠি চলে গেছে, সবাই বলতেছে, সব গেছে, পত্রপত্রিকা চিঠি কবি চলে আসছে। সেখানে আইজিপি সাহেব বলেন যে উনি জানেন না। উনি জানেন না তো উনি আসেন কেন ওখানে? কি ব্যারান্ডাটা বাঁচতে? উনি জানেন না উনার স্পির কাছে চিঠি কেমনে গেল, কিভাবে গেল, এটার 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 সার্কুলেশন করার, এটা পাঠানোর এই চ্যানেলটা কি? আচ্ছা আক্তার ভাই, এই যে এই দেশটা এই অবস্থায় গেছে, দেশে আপনারাও সবসময় বলছেন, স্বীকার করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার মধ্যে এখন দুর্নীতি একটা ভয়াবহ সমস্যা। এইটা লাস্ট সব কয়টা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় এটা নিয়ে খুব বিতর্ক হয়েছে, সেই আমরা যখন আপনার বিশ্বের র্যাঙ্কিং এ ফার্স্ট সেকেন্ড হই তখন থেকে। এই গভর্নমেন্টে আইসা এই দুর্নীতি কি তাহলে নাই? মানে দুর্নীতি, তারা যেই উচ্চ বাচ্চ যে সুন্দর সুন্দর কথা বলে আসছে, কোন একটা মন্ত্রণালয় কি দুর্নীতি মুক্ত ঘোষণা করার মতন, বা দুর্নীতি হচ্ছে না সরকারি কোন দপ্তরে, এইরকম কি দেখতে পাচ্ছেন আপনি কোনো চেঞ্জ? দুর্নীতি তো যে বৃদ্ধি পেয়েছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। আমাদের সম্মানিত মহাসচিব সাহেব পরিষ্কার বলেছেন, যেখানে আগে ১ লক্ষ টাকা লাগতো এখন সেখানে ৫ লক্ষ টাকা থাকে। দুর্নীতি বৃদ্ধি পেয়েছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জামাত ইসলামের আমির সাহেব। ওনার বিশাল সমাবেশে সেদিন তিনি ব্যর্থ কিংবা বলছে ওনাকে, ওনার দলকে উনি প্রস্তুত করতেছেন আরেকটি সংগ্রাম করার জন্য, আরেকটি লড়াই করার জন্য, এবং এই লড়াইটা হবে দুর্নীতিবাদদের বিরুদ্ধে, দুর্নীতি মুক্ত করার জন্য। উনি তো লড়াই ঘোষণা করে দিয়েছেন এবং সেই লড়াই ঘোষণা করতে গিয়ে উনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন, ওনার শক্তির ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনি দাঁড়ায় থাকতে পারেন না, উনি এত আবেগে আপ্লুত হয়ে গেছিলেন যে উনি উনার কে ধরে রাখতে পারেন না, উনি
পড়ে যেতে বাধ্য হয়েছেন, দুবার পড়ে গেছেন। কেন পড়ে গেছেন? উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। উনি জানেন যে কত বড় যুদ্ধ উনি ঘোষণা করেছেন। এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো আজ পর্যন্ত একটি রাজনৈতিক দল, সরকার তো বাদই দেন, কেউ উনার এই বক্তব্যের সঙ্গে একাত্ম ঘোষণা করে নাই। একটি কেউ বলে নাই যে উনার এই বিপ্লবের সঙ্গে, দ্বিতীয় বিপ্লবের সঙ্গে, এই লড়াইয়ের সঙ্গে আমরা একমত, আমরাও দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করবো। এমনকি উনার যে রাজনৈতিক দল, উনার যে সংগঠন ছাত্র শিবির, যারা আজকে সৎ কথা বলে, যেখানে বলা হচ্ছে সৎ মানুষের কারখানা হলো জামাত ইসলামী, সেখানেও আমরা দেখি নাই কোনো অভিনন্দন, কোনো দেখি নাই কেউ বলেছে হ্যাঁ আমরা এটাকে প্রথম এজেন্ডা করে আমরা দুর্নীতি দমন করার জন্য সবাই একযোগে ঝাঁপায় পড়বো। আমি তো দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, আমি ডক্টর শামসুল রহমান সাহেবের বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। আমি উনার লড়াইয়ে সামিল হতে চাই, আমি উনার দুর্নীতি দমন যুদ্ধে সামিল হতে চাই। উনি যদি আমাকে ডাক দেন, আমাকে স্থানের পাশে চান, আমি উনার পাশে থাকবো। এই দুর্নীতি মুক্ত করার জন্য এই লড়াই আমি কি পাবো। দুর্ভাগ্য হলো একটি রাজনৈতিক দল ওনার সঙ্গে সম্মতি ঘোষণা করেন নাই, এমনকি এনসিপি পর্যন্ত সম্মতি ঘোষণা করেন নাই, বাকি রাজনৈতিক দল বাদে দিলাম। কিন্তু এই যে দুর্নীতি আপনি যেটা বললেন 1 নম্বর, আমরা তো সবাই দুর্নীতিবাজ, লড়াইটা করবো কার পিছনে? লড়াই করতে গেলে এনসিপি কে স্পেশালি বললেন করে নাই, এনসিপির দিকে তো দুনিয়ার এখন দুর্নীতির অভিযোগ, এনসিপির নেতৃবৃন্দের বিরুদ্ধে, তাদের গুলশানে ধরা পড়লো 5 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা মাহফুজের ভাই, ওনার নামে অভিযোগ আসলো, তার কাছে 6 কোটি টাকা অস্ট্রেলিয়ায় ধরা পড়ছে, একজন খুবই বড় ব্লগারই অভিযোগ করছেন, তারা আবার এটা প্রতিবাদ করছে। এতহীন ভাষায়, পরিষ্কার ভাষায় বলতে চাই, এগুলাকে করা হচ্ছে চরিত্র নষ্ট হরণ করার প্রচেষ্টা। এগুলো টোটালি প্রপাগান্ডা। আমি এগুলো বিশ্বাস করি না। অপরাধী হইতে পারে একজন দুজন লোক, আমার ভাই খারাপ হতে পারে, আমি খারাপ কিনা সেটা বিবেচনা করেন, আমার বাপ খারাপ হতে পারে, আমার পুত্র খারাপ হতে পারে, আমার গ্রাম প্রতিবেশী খারাপ হতে পারে, আমি খারাপ কিনা সেটা বলেন। আপনি জাহাঙ্গীরের বিরুদ্ধে বলে দিচ্ছেন তার ভাই কোটিপতি আছে, মাহফুজ আলমের মধ্যে আপনি কতগুলো ছেলেকে ধরে নিয়ে আসলেন, গরিব কতগুলো ছেলেকে আইনে নিয়ে আসলেন, তাদের বাড়িতে বিল্ডিং কেন বানাচ্ছে ছবি করে দেখছেন। তার মানে বোঝা যাচ্ছে যে ছেলেটাকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে তার বাড়ি বিল্ডিং কবে হচ্ছে, ছবি কবে হচ্ছে, সেগুলো তৈরি করে নিয়ে আসছেন। তার মানে এটা তো একটা মেটিকুলাসলি প্ল্যান প্রপাগান্ডা, এটা মেটিকুলাসলি প্ল্যান প্রপাগান্ডা। এই এই ছাত্র আন্দোলনের ছেলেদেরকে কলুষিত করার জন্য, যাতে তারা আগামী 1 তারিখের পরে যে আন্দোলনে ডাক দিয়েছেন, যে অপরচুনিটি তৈরি হবে, সেখানে যেন বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা দাঁড়াতে না পারে, তাদেরকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য অত্যন্ত মেটিকুলাস প্ল্যান করে এই প্রপাগান্ডাগুলো করা হচ্ছে। আপনি আমাকে দেখেন, 2টা ছেলের নামে আপনি করলে, রাজশাহী তার কি বাড়ি, তার বাবা কি করে, সমস্ত ইতিহাস নিয়ে আসলেন। আপনি দেখেন একটা ছেলে বাড়ি করছে কি নোয়াখালীতে, তার বাড়ি বিল্ডিং হতেছে, তার বিল্ডিং এর ছবি নিয়ে আসতেন। এত প্রম্পট অ্যাকশন আপনি কি করে নিলেন এই 2টা ছেলের বিরুদ্ধে? অথচ যারা বড় বড় দুর্নীতিবাজ করছে তাদের একটা খবর নিয়ে আসতে পারেন না, তাদের একটা ছবি নিয়ে আসতে পারেন না। এই যে বড় বড় দুর্নীতিবাজ যে কাজটা করছে তাদের নিয়ে আসতে পারেন না। এই যে বড় বড় সরকারি কর্মকর্তারা দুর্নীতি করতেছে তাদের নিয়ে আসতে পারেন না। এই যে সারা বাংলাদেশে 460টা 64টা জেলার যে ডিসিরা, এসপিরা, এই যে 460টা টিওনরা, ওসিরা কি দুর্নীতি করতেছে, তার ছবি নিয়ে আসতে পারেন না কেন? আর ওই ছেলেটা তার বাপের বাড়িতে কে বাড়ি বানাচ্ছে, সেই বাড়ির টাকা কে দিচ্ছে, এইটা নিয়ে ওর উপরে আপনি দায়ী করলেন। দায়ী করে আপনার এখানে গুলশানে অ্যারেস্ট করলেন, পাশাপাশি ছবি দিলেন, পাশাপাশি তার বাড়িতে বিল্ডিং হচ্ছে সেই ছবি দিলেন। এগুলা কি মেটিকুলাসলি প্রপাগান্ডা করা হচ্ছে না এই ছেলেগুলো কলঙ্কিত করার জন্য? তাদের যে ঐতিহ্য, তারা যে যুদ্ধ করেছে, তারা যে বীর ছিল, তাদেরকে আপনি ভিলেন বানাচ্ছেন। আমি তো এটাকে নিন্দা জানাই, কন্ডেম জানাই, এবং এগুলো মনে করি অল ভুয়া নিউজ। এগুলো সবাই, আমার মনে হয় বর্তমান প্রজন্মদেরকে বলা উচিত এগুলো ভুয়া, সবাই একযোগে বলা উচিত। এই তথ্যগুলা, এই পত্রিকার যে খবরগুলো বেরোচ্ছে, যে মিডিয়াতে বেরোক, মেইন মিডিয়াতে বেরোক, ফেসবুকে বেরোক, যেখানে বেরোক, এগুলো ভুয়া। এগুলা আমার এই মুক্তিকামী ছাত্র জনতার চরিত্র হরণ করার জন্য করা হচ্ছে। আমি এটা নিন্দা জানাই। এগুলো ভুয়া, এই ছেলেগুলো এর সঙ্গে ইনভলভ না, এগুলাকে শিকারে বানানো হচ্ছে, এবং তাদের প্রচারণার মাধ্যমে দেখা যায় এটা কি হয়েছে। আমি এখানে আরেকটা বিষয় আপনাকে অনুরোধ করতেছি প্রশ্ন ছাড়াই। সম্প্রতি বলা হয়েছে যে ওই ঢাকার থেকে, ঢাকা বিমানবন্দর থেকে ওই বিমান বাহিনীর বেশ সরানো হবে না। আমরা তো কেউ সরাইতে বলি নাই, কেউ বিমান বাহিনীর বেশ সরাইতে, বিমান বাহিনী হেডকোয়ার্টার সরাইতে বলি নাই। এখানে প্রশ্ন হয়েছে এই ধরনের ফার্স্ট প্রশিক্ষণ বিমান এখানে থাকা দরকার আছে কিনা, প্রশিক্ষণ ইউনিট থাকা দরকার আছে কিনা। এই প্রশিক্ষণ ইউনিটটা এখান থেকে সরান। ঢাকা বিমানবন্দর প্রশিক্ষণের জায়গা না, এখান থেকে সরান। এই সাইকেলতে আসেন। আমরা ঢাকা শহরে একটা শক্তিশালী বিমান বাহিনীর বহর চাই, কিন্তু বিমান হেড অফিস রাখতে কিন্তু কথা,
বিমান সদর থাকার দরকার তো নাই, বিমান এখানে স্কেলেটন সদর রাখেন, কিন্তু শক্তিশালী বিমানের বেস রাখেন। এখানে বিমানের যে বেসটা হবে, বিমানের যে ঘাঁটিটা হবে, বিমান বাহিনীর শক্তিশালী ঘাঁটি তৈরি করেন, যে শক্তিশালী ঘাঁটিটা ঢাকা বিমানবন্দর সহ ঢাকা মহানগর আকাশকে মুক্ত রাখতে পারবে। এখানে এয়ার চিফ তো কিছু করার নাই মুক্ত রাখার জন্য। এয়ার চিফকে আপনি সাভারে সরায় দেন, গাজীপুরে সরায় দেন, সেখান থেকে এয়ার চিফ চলে যাক, এখান থেকে রাজেন্দ্রপুরে চলে যাক, তোকে বলে আমার ওই চলে যাক, ওখানে একটা এয়ার বেস করেন, আরেকটা এয়ার বেস করেন, এয়ার হেডকোয়ার্টার বানান। কিন্তু ঢাকাটাতে একটা স্ট্রং, শক্তিশালী এবং অ্যাক্টিভ উইথ এ ভেরি হাই টেকনোলজিক্যাল আর্মস এন্ড রাডার এভরিথিং দিয়ে একটা ঢাকা এয়ার বিমানবন্দর বেস করা দরকার, শক্তিশালী বেস করা দরকার। আমরা সেটা চাই। আমরা ফালতু লোককে চাই থাকতে, এই লোকগুলোকে ঢাকা সরাই, এখানে প্রশিক্ষণ সরাই দেন। এটা আমি আজকে সুযোগে আপনি বললাম কথাটা, যেহেতু গতকালকে এই বিমান বাহিনী প্রধানটা বলেছেন, বিমান বাহিনী প্রধান বক্তব্যটা সঠিক দেন নাই। আমি আশা করি উনি জাতিকে ভুল বোঝানোর চেষ্টা করতেছেন। আমরা ঢাকা মহানগরের আকাশ মুক্ত করার জন্য অবশ্যই একটা শক্তিশালী বিমান বাহিনী চাই, তবে সেটা বিমান বেস হবে, পুরো বাহিনী রাখতে পারবো না। এখানে শক্তিশালী বেস তৈরি করতে হবে, একটা ঘাঁটি তৈরি করতে হবে। সেই ঘাঁটিতে কোনো অবস্থাতেই এই ধরনের প্রশিক্ষণ ইউনিট থাকার দরকার নাই। ঢাকার আকাশে কোনো প্রশিক্ষণ হবে না, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ঢাকা মহানগরের আকাশে কোনো বিমান প্রশিক্ষণ চলবে না, চলতে পারে না, চলতে দেওয়া উচিত হবে না, এটাই আমার বক্তব্য থাকবে। কিন্তু শক্তিশালী ঘাঁটি থাকবে, বিমান বাহিনী শক্তিশালী ঘাঁটি থাকবে। প্রয়োজন পড়লে বিমান বাহিনী হেডকোয়ার্টারে যে সমস্ত অপ্রাসঙ্গিক জিনিসগুলো আছে তাদেরকে সরানো যেতে পারে। তাদের জন্য গাজীপুরে বিশাল জায়গা আছে, ওখানে সরাইতে পারেন, ওখানে গিয়ে বিমান থাকতে পারে। ঢাকাতে একটা স্কেলিটন হেডকোয়ার্টার থাকতে পারে, যেখানে চিফ থাকবে, বাট সে মিটিং করবে গিয়ে তার ওখানে। এখানে শুধু কেন্দ্রের সাথে কোঅর্ডিনেট করার জন্য, লিয়াজ করার জন্য এখানে তার একটা বেস থাকতে পারে, এয়ার হেডকোয়ার্টার একটা স্কেলিটন, বাট নট দি মেইন হেডকোয়ার্টার। তিনটা হেডকোয়ার্টার এক জায়গায় বসে রাখছেন, এক গুলিতে তিনটে আমার নষ্ট হয়ে যাবে। তিনটা চিফকে আমরা একসঙ্গে আমরা নক আউট করে দেবো। আমরা তিনজনকে এক জায়গায় চাই না, তিনজনকে তিন জায়গায় সরাই দেন। সেনাবাহিনীর প্রধানকে সরাই দেন দরকার পড়লে সাভারে, নৌবাহিনীকে সরাই দেন দরকার পড়লে ওই নারায়ণগঞ্জে কোথাও, এবং বিমান বাহিনী প্রধানকে সরাই দেন কোথাও ওই গাজীপুরে কোথাও। সোদের ঢাকা তারা যেন টার্গেট না হয়, তারা যেন ঢাকাকে বাইরের থেকে প্রশিক্ষণ দিতে পারে, এইটা দরকার, এটা প্রয়োজন। আর ঢাকায় ক্যান্টনমেন্ট থাকবে, ঢাকায় একটি শক্তিশালী নৌ ঘাঁটি থাকবে, ঢাকায় একটি শক্তিশালী বিমান ঘাঁটি থাকবে। বিমান ঘাঁটি, ক্যান্টনমেন্ট এবং সেনানিবাস এবং নৌ ঘাঁটি, এইগুলো ঢাকা শহরে থাকবে, যাতে ইন্টারনালি তারা ঢাকাকে প্রোটেক্ট করতে পারে। এটাকে কনফিউজ করেন না, যাতে একটু দেখেন। জি, আপনার সবগুলো মতামতকে আমরা শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই। আমি প্রায় শেষ পর্যন্ত দুইটা জিনিসে আপনার একটু মতামত জেনে, রাজনীতির খুব আলোচিত ইস্যু এখন জুলাই সনদ গতকালকে রাজনৈতিক দলগুলোকে রাফ পাঠানো হয়েছে, কিন্তু ইতিমধ্যে এনসিপি ঘোষণা করে রাখছে তারা 3 তারিখে একটা জুলাই সনদ ঘোষণা করবে, এটাও তারা প্রস্তুতি নিয়ে রাখছিল। এখন হয়তো শেষ পর্যন্ত একটাই হবে, সরকার করলে হয়তো এনসিপি করবে না, কিন্তু এই যে প্যারালালি একটা চেষ্টা, এইটা কি আসলে কোনো সৎ উদ্দেশ্যে কিনা, নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 যেটা দিয়ে শেষ করবো আপনার মতামত জেনে, এই যে 11 দিনের সতর্কতাটা, আমি পত্রপত্রিকায় একটা নিউজ দেখলাম, আমি নিউজ লিঙ্কটা আপনার সাথে শেয়ার করবো। আমি শুধু হেডলাইনটা আপনাকে বলি, যে বলা হচ্ছে আওয়ামী লীগের কোন ধরনের আক্রমণ প্রতিরোধের জন্য বা আওয়ামী লীগের কোন রকম চেষ্টা প্রতিরোধের জন্য এই 11 দিন তৎপর থাকা, কারণ আওয়ামী লীগ নাকি জুলাই বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন সংগঠন প্রোগ্রাম দিবে, এই জন্য পুলিশ এত তৎপর। তো এইটা কি আশঙ্কায় ভুগে সরকার, এটা কি ধরনের পরিস্থিতি? এই দুইটা বিষয়ে আপনার মতামত জেনে আজকে শেষ করতে চাই। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি বলছি, এনসিপি তো সরকারের উপরে চাপ সৃষ্টি করবেই। তারা যেহেতু জুলাই সনদ চাচ্ছে সরকারের কাছে, এটা তাদের বৈধ দাবি, আমি তাদের সঙ্গে এক। তারা 1 তারিখ বলো, 3 তারিখ বলো, 5 তারিখ বলো, তারা চেয়েছে, দাবি অব্যাহত রেখেছে, এবং তারা ফ্লেক্সিবল। তারা তো 1 তারিখ থেকে 3 তারিখ নিয়েছে, 3 তারিখ থেকে 5 তারিখ বলছে, অর্থাৎ তারা একটা জাতীয় সনদ চায়। এটা স্বাভাবিকভাবে তারা চাইবে, তারা আন্দোলন করেছে, তারা সরকারি পরিবর্তন করেছে, তারা আজকে লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছে, লক্ষ্যবিহীন দিকে আগাচ্ছে, তাদের সামনে কোনো লক্ষ্য স্থির করে দেওয়া হচ্ছে না। তাই জাতীয় লক্ষ্য স্থির করতে হলে তাদেরকে একটা সনদ লাগবেই, এটা তাদের প্রয়োজন। এটা এনসিপির চাহিদার সঙ্গে, এনসিপির দাবির সঙ্গে আমি একমত। কারণ তাদেরকে সামনে আগাইতে হলে, জাতিকে সামনে আগায় নিয়ে যেতে হলে একটা ঐক্যমতের সনদ লাগবে, যেই সনদের ভিত্তিতে জাতি সামনে আগায়া যাবে। এই ব্যাপারে আমি এনসিপির সঙ্গে মত পোষণ করছি না, কিন্তু সরকার করতেছে, সরকার কেন তাদের সঙ্গে ব্লাব দিচ্ছে? এখানে কথা ছিল সংস্কার হবে, তারা সংস্কার করার জন্য করেছে, তাদের সঙ্গে জুলাই সনদে কোনো কমিটি হয় না।
জুলাই সমাধান তো আমরা দেখছি যে প্ল্যানিং মিনিস্টারকে বানায় দেওয়া হয়েছে। এখানে তো এই আলী রিয়াজের কমিটির সঙ্গে তো এই সনদের কোনো সম্পর্ক নাই। তাকে দেওয়া হয়েছে যে জাতীয় সংস্কার কি কি হবে এই জন্য ঐক্যমত পোষণ করার। উনি আজকে সে এতদিন আলোচনা করার পরে আজকে কোন ধৃষ্টতায় সে তাদের কাছে চিঠি পাঠালো বিরোধী দলের কাছে, এই 33টা দলের কাছে চিঠি যে পাঠালো, 33টা দলের কাছে চিঠি ব্যাক করে আসতে কদিন লাগবে? এরা কি তাদের বাপের চাকরটার যে চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গে পরে 1 ঘন্টার মধ্যে চিঠি জবাব দিয়ে দিবে? ওই দলগুলো তো ওই চিঠির ব্যাপারে আলোচনায় বসতে হবে। যেমন আমি যদি বিএনপির কথায় বলি, বিএনপি কে প্রথমে তার স্ট্যান্ডিং কমিটিতে বসতে হবে। এটা নিয়ে স্ট্যান্ডিং কমিটিগত আলোচিত হলে পরে এটা যেতে হবে জাতীয় নির্বাহী কমিটিতে আলোচনা করার পরে তারা যদি মনে করে এটা করতে হবে, তাহলে যেতে হবে জাতীয় সম্মেলনে। আইদার একটা ইজিএম করেন বা জেনারেল মিটিং করেন, করে সেই মিটিং এর অনুমোদন নিতে হবে। এটা জাতীয় সংস্কারের বিষয়, দলীয় বিষয় না। দলের একক নেতা ইভেন কি দেশমাতা খালেদা জিয়া বা তারেক রহমান একাও সিদ্ধান্ত নিতে পারবেন না। পারলে এটা অগণতান্ত্রিক, সাংগঠনিক হবে। এই সিদ্ধান্ত নিতে হলে 3টা অ্যাকশন মাস্ট। প্রথম, এই চিঠি পাওয়ার পরে এটা স্থায়ী কমিটিতে আলোচিত হইতে হবে। স্থায়ী কমিটিতে আলোচিত হইতে হলে আমাকে 1 সপ্তাহ সময় লাগবে। এই আলোচনা করার পরে জাতীয় নির্বাহী কমিটি মিটিং করতে গেলেও আমাকে 1 মাস সময় লাগবে। তারপরে যেতে হবে আমার জাতীয় সম্মেলনে, জাতীয় সমাবেশে সকল নেতাকে ডেকে বলতে হবে, সেখানে আমার 3 মাস সময় লাগবে। তার মানে আগামী 4 মাসের আগে এই চিঠির জবাব দেওয়া বৈধভাবে বিএনপির পক্ষে সম্ভব না। আর যদি বিএনপি কেউ সে জবাব দেয় তাহলে বোঝা যাবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, বিএনপি কোন গণতন্ত্রের রাজনৈতিক দল নয়। ওয়ান পার্টি গুলো আমি খবর রাখি না, ওয়ান পার্টি কি করবে না করবে, অন্যরা কি করবে না করবে, কিন্তু আমি একজন বিএনপির সাবেক একজন কর্মী হিসাবে মনে করি বিএনপি কে তার গণতান্ত্রিক মূল্যবোধকে বজায় রাখতে হলে তাকে সেই নিয়ম নীতিগুলো মেনে আসতে হবে। আর বিএনপি কোনো অবস্থাতেই সম্ভব না, তারেক রহমান রাজি হইলেও কর্মীরা মানবে না, উনি পার্টির চেয়ারম্যান থাকবেন অথচ উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা কখনোই বিএনপি নেতা কর্মীরা, তৃণমূল নেতা কর্মী মেনে নিবে না। যখন বলে জীবন দিবে, মেনে নিবে না। দেশমাতা খালেদা জিয়া 3বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা অপমানজনক, অগ্রহণযোগ্য। এটা বিএনপির কোন নেতা কর্মী মেনে নিতে পারবেন না। এটা ম্যাডামের ডিসক্রিপশন না, ম্যাডামের সিদ্ধান্ত না, দেশমাতা খালেদা জিয়ার একক সিদ্ধান্ত না। এটাতে সারা দেশে মানুষের সিদ্ধান্ত লাগবে, এটাতে জনগণের ভোট লাগবে, দেশের সকল নেতা কর্মীদের সম্মেলনের মাধ্যমে তাদের মতামত নিতে হবে। এটা এত সোজা না। এতদিন আলোচনা করেছেন, আলোচনা করে যদি আপনারা ঐক্যমতে আসতে পারতেন সেটা এক জিনিস, কিন্তু আলোচনা করে তো আপনারা ঐক্যমতে আসতে পারেন না। মিটিং এর সভা এক জিনিস আর দলের সিদ্ধান্ত আরেক জিনিস। এখানে দলের প্রতিনিধি পাঠিয়েছে, তারা সিদ্ধান্ত করেছেন, দলের প্রতিনিধির সিদ্ধান্তকে আপনাকে অপমান করে দলীয় নেতাদের বক্তব্যকে ওভাররুল করে আপনি দলের কাছে চিঠি পাঠিয়েছেন। তার মানে কি সালাউদ্দিন সাহেব যত বক্তব্য দিয়েছে এই এই কমিটিতে, সেই বক্তব্যগুলাকে আপনি অস্বীকার করলেন, অস্বীকার করে এখন দলকে পাঠালেন যে আপনি নেতারা যে কথাগুলো বলছে এটা ঠিক না বেঠিক, যেটাকে আমরা বলি কনফারেন্স। আমরা প্রায় শেষ প্রান্তে, আমরা 25 মিনিট সময় পেলাম। আমি একটু শুধু শেষ প্রসঙ্গটা, যে এই যে আওয়ামী লীগকে মাথায় রেখে, আওয়ামী লীগকে এইভাবে 1 বছর ধরে তো আওয়ামী লীগ ধরা হলো, এখনো ওই আওয়ামী লীগ মাথায় রেখে বিশেষ অভিযান, বিশেষ সতর্কতা, এইটা ব্যাপারটা কিরকম, কোথায় কি ধরনের ইনফরমেশন তাদের কাছে? প্রতারক সরকারকে অলরেডি আমেরিকাও বয়কট করেছে, গুরুত্বপূর্ণ তথ্য দিল আকরামুজ্জামান। ভীতিকর পরিবেশ সৃষ্টি করে আওয়ামী লীগের কাঁধে বন্দুক তুলে এখানে আবার শিকারীরা শিকার করার চেষ্টা করছেন। আপনারা জানেন বর্তমান সরকারে যারা আছে তাদের কোনো পায়ের নিচে মাটি নাই, তাদের কোনো অবস্থান নাই। তারা শুধু একমাত্র হলো অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি আওয়ামী লীগ, ভারত বিরোধী বক্তব্য এবং ভারত বিরোধী মনোভাব এবং আওয়ামী লীগ বিরোধী মনোভাব, শেখ হাসিনা বিরোধী মনোভাব, পুঁজি, এই পুঁজি দিয়েই তারা জনগণের উপরে আসছে, খবরদারি করছে, এই শরীর ঘোরাচ্ছে। কাজে তারা এখন এই সুযোগটা নিচ্ছে আবার যে আওয়ামী লীগ আসতেছে। আর এবার আওয়ামী লীগ যেদিন আসবে তো জিজ্ঞাসা করে আসবে, ওই পুলিশে অ্যালার্ট দিয়ে আওয়ামী লীগ তৈরি হবে। শেখ হাসিনা তো পুলিশ অ্যালার্ট দিয়েছিল, শেখ হাসিনা তো কারফিউ জারি করেছিল, আসতে পারছিল আওয়ামী লীগ? এখনো তোর এই সময় ফাজলামি করে চিঠি দিয়ে কি আসে যায়, ঠকাতে পারবি? আওয়ামী লীগের শক্তিকে ভারত শক্তি, আওয়ামী লীগ যদি আজান দিয়ে আসে তুমি ঠেকাতে পারবা? এগুলা অ্যালার্ট দিয়ে অন্য জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 1 তারিখ থেকে যে তুমি সনদ দিতে পারবে না এটা একটা এক্সকিউজ, আর সনদ যে দিতে পারবে না তার তো প্রমাণ। তারপরে প্রপাগান্ডা দিয়েছে 3-4 দিনের মধ্যে নির্বাচনী তারিখ ঘোষণা করবে। 3-4
তার মধ্যে 2 দিন চলে গেছে অলরেডি, 3 দিন, আজকে নিয়ে 3 দিন যাচ্ছে, আজকে চলে গেলে 3, কালকে হবে 4 দিনের দিন, 3 থেকে 4 দিনের মধ্যে উনি ঘোষণা করবেন। এখন মুস্তফা জামাল হায়দার সাহেব কি জবাব দিবেন, এখন ববি হাজ্জাজ কি জবাব দিবেন, ওনারা কার দালালি করার জন্য, কার ধান্দাবাজি করার জন্য এই প্রচার দিলেন? আমাদের মেইনলাইন মিডিয়ার সাংবাদিক সাহেবরা, মালিকরা কি জবাব দিবেন? এই যে হেডলাইন নিউজ করলেন, স্ক্রোল নিউজ করলেন সংবাদ এডিটররা, যে আগামী 3-4 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কালকে তো 4 দিন চলে যাবে, 4 দিনের মধ্যে নির্বাচন প্রস্তুতি কোনো সুযোগ দিচ্ছেন? ধন্যবাদ টাকার জন্য। আপনারা প্রস্তুত থাকেন, সবাই মনোবল হারায়েন না, আর একটা যুদ্ধের প্রস্তুতি নেন। বাংলাদেশ, এই দেশের জনগণ সবসময় সকল ক্রান্তিকাল অতিক্রম করেছে ঐক্যবদ্ধভাবে। ইনশাল্লাহ আগামীতেও তারা এই ক্রান্তিকাল পার করবে এবং সফল হবে। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।